প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জেনে নিব। আমাদের ফররুখ আহমেদের উপাধি মুসলিম রেনেসাঁর কবি। জন্ম পরিচয়: মুসলিম পুনর্জাগরণের স্বনামধন্য কবি ফররুখ আহমেদ ১৯১৮ সালের ১০ই জুন মাগুরা জেলার মাজাইল থানার মান্দারতলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাহলে ফররুখ আহমেদ কত সালে জন্মগ্রহণ করেন? ১৯১৮ সালে ১০ই জুন। ফররুখ আহমেদের পিতা সৈয়দ হাতেম আলী। এবার আমরা কবির পেশা বা কর্মজীবন সম্পর্কে জানব। কর্মজীবনে বহু বিচিত্র পেশা অবলম্বন করেছেন তিনি, তবে শেষ পর্যন্ত দীর্ঘকাল ধরে স্থিত হয়েছেন ঢাকা বেতারে স্টাফ রাইটার হিসাবে। তিনি অনেক কাজই করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য কাজ বা অনেক সময় ধরে কোন কাজটা করেছেন? স্টাফ রাইটার। মোহাম্মদী পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। তিনি কোন পত্রিকায় কাজ করতেন? মোহাম্মদী পত্রিকায়। তিনি মোহাম্মদী পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করতেন। সাহিত্যকর্ম: তার লেখা অন্যতম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজুম মনিরা। তার লেখা অন্যতম কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি, সিরাজুম মনিরা। কাব্যনাট্য নৌফেল ও হাতেম, কাহিনী কাব্য হাতেম তাই, সনেট সংকলন মুহূর্তের কবিতা। তার লেখা শিশু সাহিত্য পাখির বাসা, হরফের ছড়া। কবিতা সংকলন ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কবিতা এবং তসবির নামা। তার কবিতা সংকলন ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কবিতা এবং তসবির নামা। এই ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কবিতা এটা একটা সংকলনের নাম। তার লেখা কবিতা সংকলনের নামই ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কবিতা। তার কিছু রচনা প্রকাশিত হয়নি। তার অপ্রকাশিত রচনা পাখির ছড়া, ফুলের ছড়া, চিড়িয়াখানা, রং মশাল। পুরস্কার ও সম্মাননা: আমাদের ফররুখ আহমেদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ইউনেস্কো পুরস্কার লাভ করেন। প্রাইড অফ পারফরমেন্স ১৯৬০ এবং মরণোত্তর ২১ পদক গ্রহণ করেন ১৯৭৭ সালে। এবার আমরা জেনে নিব পদ্মা সম্পর্কিত খুঁটিনাটি তথ্য। পদ্মা কবিতার খুঁটিনাটি তথ্য। প্রথমে আমরা উৎস পরিচিতি সম্পর্কে জানবো। আমাদের পদ্মা কবিতার উৎস আসলে কোথায়? ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। ফররুখ আহমেদের পদ্মা কবিতাটি কাফেলা নামক কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। কাফেলা কাব্য ৬০টি সনেটের সমন্বয়ে রচিত। কাফেলা কাব্য ৬০টি সনেটের সমন্বয়ে রচিত। সংকলনভুক্ত কবিতাটি ৫ সংখ্যক কবিতা। তাহলে আমরা কি পাচ্ছি? আমাদের এই যে পদ্মা কবিতাটা, এটা কাফেলা নামক একটি কাব্যগ্রন্থের অংশ, এবং ওই কাব্যগ্রন্থের কবিতা ছিল কতটি? কাফেলা নামক কাব্যগ্রন্থে মোট কবিতা ছিল ৬০টি। ওই ৬০টি কবিতার মধ্যে আমাদের পদ্মা কবিতা কত নম্বর কবিতা? পঞ্চম কবিতা। আমরা পাচ্ছি কাফেলা একটা কাব্যগ্রন্থ, ওই কাব্যগ্রন্থের মোট কবিতা ৬০টি। ওই ৬০টি কবিতার মধ্যে আমাদের পদ্মা কবিতার সংখ্যা হলো পঞ্চম সংখ্যক কবিতা। ওই ৬০টা কবিতার মধ্যে পদ্মা আছে পঞ্চম নম্বরে। এবার আমরা জেনে নিব পদ্মা কবিতার প্রথম লাইন এবং শেষ লাইন। আমাদের পদ্মা কবিতাটা শুরু হয়েছে অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, এই লাইনের মাধ্যমে, এবং লাইনটি শেষ হয়েছে তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এবার আমরা পদ্মা কবিতার ছন্দ সম্পর্কে জানবো। পদ্মা কবিতার ছন্দ অক্ষরবৃত্ত ছন্দে রচিত চতুর্দশপদী কবিতা। তিনি পঙ্ক্তিযুক্ত ৪টি স্তবক এবং শেষ ২ পঙ্ক্তিযুক্ত ১টি স্তবকে কবিতাটি বিন্যস্ত। আমরা কয়টি স্তবক পাচ্ছি? ৪টি। ৩ পঙ্ক্তিযুক্ত ৪টি স্তবক এবং শেষে ২ পঙ্ক্তিযুক্ত ১টি স্তবক। মোট কত লাইন পাচ্ছি তাহলে আমরা? ১৪ লাইন। ৩ ৪ ১২ এবং এখানে শেষে পাচ্ছি কয়টা? ২টা। ৩ পঙ্ক্তিযুক্ত ৪টি, এখানে ৩ ৪ ১২টা লাইন পাচ্ছি এবং শেষে ২ পঙ্ক্তিযুক্ত স্তবক ১টি। তার মানে এখানে পাচ্ছি ২টি লাইন। তাহলে এখানে ৩ ৪ ১২ লাইন, এখানে ২ লাইন, ৪ লাইন। আমাদের সনেটের লাইন থাকে ১৪টি, ১৪টি এখানে সার্থক হয়ে গেল, আমরা পেয়ে গেলাম। তারপর দেখো প্রতি পঙ্ক্তিতে রয়েছে ১৮ মাত্রা। আমরা প্রত্যেক পঙ্ক্তিতে কতটি মাত্রা পাচ্ছি? ১৮টি। কবিতাটির মিল বিন্যাস ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উ খ, এইভাবে বিন্যস্ত।
এটি আমি তোমাদের যখন কবিতা করাবো তখন আমি এটা তোমাদের বুঝাই দিব। এই কবিতাটা যখন আলোচনায় আসবে তখন ক খ ক এটা কিভাবে হলো, খ গ খ এটা কিভাবে হলো, এটা আমি তোমাদের আলোচনায় বুঝিয়ে দিব। তারপরে দেখো, পদ্মা কবিতায় বর্ষা ঋতুর নাম উল্লেখ আছে। পদ্মা কবিতায় কোন ঋতুর নাম উল্লেখ আছে? বর্ষা কবিতা। এবার আমাদের কবিতাটার নামই হলো পদ্মা। এই পদ্মা দ্বারা আমাদের কবি ফররুখ আহমেদ কি বুঝিয়েছেন? এই পদ্মা কবিতাটা দ্বারা তিনি বুঝিয়েছেন পদ্মার সাথে যে জীবনের যে একাত্মতা আছে, পদ্মা এবং পদ্মার উপকূলে যে সমস্ত জনজীবন আছে তাদের জীবনের সাথে পদ্মার একটা মিল আছে। সেই পদ্মা এবং মানুষের জীবনের একাত্মতা আমরা এই কবিতার মাধ্যমে খুঁজে পাবো। তাহলে আমরা কবিতায় চলে যাই। আমাদের কবিতার প্রথম লাইনে ছিল, অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখানে অনেক ঘূর্ণিতে ঘুরে অর্থাৎ ঘূর্ণিবায়ু পেরিয়ে, ঘূর্ণিবায়ু পেরিয়ে মানে প্রতিকূল পরিবেশ বা আমাদের যে দুর্যোগ যেটাকে বলি, ঘূর্ণিঝড় দুর্যোগ, এই ঘূর্ণিঝড় দুর্যোগ বা প্রতিকূল পরিবেশের কথা বলা হচ্ছে। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ। এখানে জলদস্যুদের সমুদ্র জয়ের অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে। তারপর দেখো, জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেটেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেটেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এখানে দুরন্ত হারমাদ, জলদস্যুর নাম কি পাচ্ছি আমরা? দুরন্ত হারমাদ। এই দুরন্ত হারমাদ কি? দুরন্ত হারমাদ হলো পর্তুগিজ জলদস্যু। তৎকালীন সময়ে যখন পর্তুগিজরা বা আমাদের ভারতবর্ষ উপনিবেশিক শাসনে ছিল, তখন পর্তুগিজরা যখন আসতো, পর্তুগিজরা আমাদের ডাকাতি করতো আমরা বলতে পারি। পর্তুগিজরা ছিল এক ধরনের জলদস্যু। জলদস্যুতে আমরা বলতে বোঝায় যে আমাদের অনেক মাঝি আছে বা অনেক জেলে আছে যারা নদীতে মাছ ধরে। এই পর্তুগিজ জলদস্যু বলতে এই যে নৌপথে যে ডাকাতিটা হতো এটাকে বলি আমরা আহ জলদস্যু, মানে জলে যে ডাকাতিটা হয়। তাহলে দুরন্ত হারমাদ মানে কি পাচ্ছি আমরা? পর্তুগিজ জলদস্যু। তাহলে পুরো লাইনটা আরেকবার দেখি। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর, কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এখানে বলা হচ্ছে আমাদের পদ্মার যে ভয়াবহ রূপ, এই রূপ দেখে পর্তুগিজ জলদস্যু ভয় পেয়েছে, তাদের বুকও কেঁপেছে। উত্তাল সমুদ্র জয় করা জলদস্যুরাও প্রমত্ত পদ্মার রূপ দেখে কেঁপে উঠেছে। তারপর দেখো, তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। এখানে তরঙ্গ ভঙ্গ শব্দের অর্থ কি? তরঙ্গ ভঙ্গ শব্দের অর্থ হলো ঢেউ। পদ্মার ঢেউ দেখে এই যে পর্তুগিজ জলদস্যু তাদের বর্ণ কি হয়েছে? পাণ্ডুর। পদ্মার ভয়াবহতার যে স্রোত, পদ্মার যে ভয়ঙ্কর স্রোত দেখে জলদস্যুদের মুখ ফ্যাকাশে হয়ে যায়। এখানে লাইনটা দ্বারা আমাদের সেটাই বুঝি। পরবর্তী লাইন দেখো, সংগ্রামে মানুষ তবু দুই তীরে চালায় লাঙ্গল, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। সংগ্রামে মানুষ তবু দুই তীরে চালায় লাঙ্গল। অর্থাৎ এই পদ্মার যে ভয়াবহ রূপ, এই রূপ দেখা সত্ত্বেও পদ্মার উপকূলে যে সমস্ত মানুষ বসবাস করে তারা কিন্তু থেমে থাকেনি। তারা পদ্মার দুই তীরেই লাঙ্গল চালিয়েছে। পদ্মার তীরে চাষাবাদ করে প্রচুর শস্য পাওয়া গিয়েছে। এবং এই সকল আহ যে জনজীবন, যারা যে সমস্ত মানুষ বসবাস করে পদ্মার তীরে, তারা এই তীরে হাল চাষ করে বা চাষাবাদ করে তাদের জীবিকা নির্বাহ করেছে। তারপর দেখো, কঠিন শ্রমের ফল শস্যদানা পেয়েছে প্রচুর। তারা যেমন ভয় না পেয়ে আহ দুই তীরে যে চাষাবাদ করেছে, এই চাষাবাদের ফলস্বরূপ তারা প্রচুর পরিমাণে শস্য পেয়েছে বা ফসল পেয়েছে। কারণ আমরা জানি পদ্মার দুইটা রূপ আছে, একটা ভয়ঙ্কর এবং একটা আশীর্বাদ। আশীর্বাদ আমরা কাকে বলতেছি? আশীর্বাদ বলতে আমরা এখানে বোঝাই যে পদ্মা যখন প্লাবিত হয়, প্লাবিত হয় ওটা নেতিবাচক দিক আমরা ধরে নিতে পারি। কিন্তু প্লাবনের পরে পদ্মার দুই তীরে চর জমে। ওই চরে ওই উর্বর মাটিতে আমাদের ফসলটা অন্যের তুলনায় বেশি হয়। অন্য জমির তুলনায় পলি মাটি যেখানে আছে সেখানে ফসলটা ভালো হয়। আমাদের পদ্মার দুই তীরে যেহেতু পলি জমে আছে, এজন্য এখানে ফসলটাও ভালো হয়। তারপর দেখো, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান, সবুজের সমারোহে জীবনের পেয়েছে
সম্বল। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জোয়ান, মানে পদ্মার যে উন্মত্ত রূপ, মানে ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর রূপ দেখে তারা থেমে থাকেনি। তারা তাদের যে কাজ, তারা গাছ লাগিয়েছে কিন্তু ফলের আশা করেনি, এমন একটা আমরা বলতে পারি। আমি গাছ লাগালাম কিন্তু ফলের আশা করলাম না, প্রকৃতি আমাকে ফলে পূর্ণতা দান করবে। ঠিক তেমনি জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জন, পদ্মার যে ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর রূপ দেখা সত্ত্বেও তারা গাছ লাগিয়েছে, তারা শস্য চাষাবাদ করেছে এবং সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, এবং ওই চাষাবাদের কারণে পদ্মার পাড়ে অন্নের সংস্থান হয়েছে। অন্ন, অন্ন মানে ফসল। সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল। প্রথমে তারা ভয় পায়নি, জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃসংশয় নির্ভীক জন, মানে জীবন মৃত্যু তারা জানে যে পদ্মার পাশে থাকতে গেলে জীবন নিয়ে খেলা করতে হয়। আমি বাঁচবো কি মরবো আমার কোনো নিশ্চয়তা নেই, তারপরেও আমি শস্য বা আমি আমার যে কাজটা, আমার কাজ গাছ লাগানো, আমি গাছ লাগিয়ে গেলাম, আমার যে কাজ সেই কাজটা করে গিয়েছে। কিন্তু প্রকৃতি তাদেরকে নিরাশ করেনি। দেখো, সবুজের সমারোহে জীবনের পেয়েছে সম্বল, প্রকৃতি তাদেরকে পরিপূর্ণ করেছে কিসের মাধ্যমে? ফসলের মাধ্যমে। পদ্মার পাড়ে অন্নের সংস্থান হয়েছে, মানে ফসলের সংস্থান হয়েছে। বর্ষায় তোমার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। এবার আমরা নেতিবাচক দিক দেখতে পাচ্ছি। আমরা এই পুরো কবিতায় দুইটা দিকের কথা বলেছি, একটা ইতিবাচক দিক এবং একটা নেতিবাচক দিক। আমরা এতক্ষণ ইতিবাচক দিক পেলাম যে আহ পদ্মার তীরে পলি জমে, ওই পলিতে চাষাবাদ করে এই কৃষকরা ফসল পাচ্ছে। এবার দেখো, বর্ষায় তোমার স্রোতে গেছে ভেসে সাজানো বাগান, বহু কষ্টে গোছানো সংসার, পদ্মার তীরে যারা বসবাস করেছে তাদের ফসল, তাদের ঘর বাড়ি এই পদ্মার যখন আহ প্রমত্ত ভয়াল রূপ হয় বর্ষাকালে, সেই বর্ষায় সবকিছু ভেসে যায়। এখানে নেতিবাচক দিক, কষ্টের কথা বলানো হয়েছে পদ্মাবাসীদের। পদ্মাবাসী যারা, তাদের এই কষ্টের দিক এখানে তুলে ধরা হয়েছে। অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার, বেঁচে থাকার দৈনন্দিন উপকরণ। এখানে বলা হচ্ছে অসংখ্য জীবন আর জীবনের অজস্র সম্ভার। ওই যে পদ্মায় যে ভেসে যায় বর্ষাকালে, ওই ভেসে যাচ্ছে কি কি? আমাদের বেঁচে থাকার যে আশা আকাঙ্ক্ষা, বেঁচে থাকার দৈনন্দিন যে উপকরণগুলো, সবকিছুই পদ্মা ভাসিয়ে নিয়ে যাচ্ছে। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। পদ্মাকে ঘিরেই নবোদ্যমে জীবন শুরু করা, পদ্মার বিধ্বংসী রূপে বিধ্বস্ত। হে নদী, জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। এখানে বোঝাচ্ছে যখন পর্দায় সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ভাসিয়ে নিয়ে যাওয়ার পরেও আহ জেগেছে তবু পরিপূর্ণ আহ্বান। কিভাবে নতুন একটা সৃষ্টি হলো? আমরা বলেছি যে বলেছি না, আমরা জানি পর্দায় যখন ভাসিয়ে নিয়ে যায় ওটা ভয়ঙ্কর রূপ, ওটা নেতিবাচক একটা প্রভাব ফেলে। তারপরেও যখন বন্যার পানি সরে যায়, তখন যে পলি জমে, ওই পলি ওই পদ্মাবাসীদের সকল দুঃখ ঘুচিয়ে দেয়। ওই পলিতে যখন পদ্মাবাসীরা চাষাবাদ করে, ওই চাষাবাদে যখন ফসলে পরিপূর্ণ হয়, তখন পদ্মাবাসীর সমস্ত সুখ দুঃখ সবকিছু ধুয়ে মুছে পদ্মা নিয়ে চলে যায়। তারপরে দেখো, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। গতিময় পদ্মা মানুষের জীবনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। আমাদের পদ্মা কিন্তু প্রতিনিয়ত বহমান। এই পদ্মার কথা বলতেছে, মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। এই আমরা বললাম যে নেতিবাচক দিক এতক্ষণ জানলাম, এবার ইতিবাচক দিকে আবার ফিরে আসি। ইতিবাচক দিকে আমরা কি পাচ্ছি? এই যে মুক্তির স্বর্ণদ্বার খুলে গিয়েছে। মুক্তির স্বর্ণদ্বার আমরা কিভাবে খুলে দিচ্ছে পদ্মা? আমরা দেখতে পাচ্ছি পলি জমতেছে দুই তীরে, ওই পলি থেকে তো ফসল পাচ্ছি। দ্বিতীয়ত কি, আমাদের পদ্মায় মাছের যে সম্ভার আছে, জেলেরা যে মাছ ধরে জীবিকা নির্বাহ করে, এই মাছ এবং এই পলি, এই দুইটা জিনিসের মাধ্যমেই আমাদের এই পদ্মাবাসীরা টিকে আছে। এজন্য বলতেছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার। পদ্মার মধ্যেও স্বর্ণদ্বার আছে, একটা আহ গুপ্তধন আছে বা খাজানা আছে। সেই খাজানাটা কি? পদ্মার মাছ, মৎস্য ভান্ডার এবং তার তীরের চর, পলিময় চর। গতিময় পদ্মা মানুষের জীবনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়।
তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এখানে কবি বলতেছে আমাদের পদ্মাবাসীদের উদ্যমী মানুষ গঠন। পদ্মাবাসীরা যে প্রতিকূল পরিবেশ আহ স্বচক্ষে দেখার পরও তারা যে টিকে থাকে মাটির টানে, শেকড়ের টানে। আমরা হলে কি বলতাম? আমরা যারা উঁচু অঞ্চলে বসবাস করি বাংলাদেশে, যে সমস্ত অঞ্চল ডুবে যায় না, যেমন যশোর, রংপুর, রাজশাহী, এই যে এই সমস্ত অঞ্চল ডোবে না, বন্যায় প্লাবিত হয় না। আমরা কি ভাবি? পদ্মায় যারা আছে, ওই পদ্মাবাসীরা ওইখানে কেন থাকা দরকার? ওরা এদিকে চলে আসুক। কিন্তু তাদের বেড়ে ওঠা, তাদের জন্ম পদ্মার পাড়ে। তাদের যে মাটির টান, যে শেকড়ের টান, সে মাটির এবং শেকড়ের টানে তারা সেখান থেকে ছেড়ে আসতে পারে না। বন্যায় সবকিছু তলিয়ে যাচ্ছে, তারপরেও তারা নিরাপদ আশ্রয়স্থলে যেতে নারাজ। তারা তাদের শেষ সম্বলকে আঁকড়ে ধরে রাখতে চায়। তাই কবি বলেছেন, তোমার সুতীব্র গতি, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এখানে পদ্মাবাসীদের উদ্যমী মানুষ গঠনের কথা ব্যক্ত করেছেন। এই ছিল আমাদের কবিতা। 14 লাইনের একটি সনেট কবিতা পদ্মা। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো। প্রথমে বলেছিলাম যে আমাদের কবিতার যে ছন্দ বা মিল বিন্যাস, মিল বিন্যাসটা আমরা কিভাবে বুঝবো? মিল বিন্যাসটা আমরা কিভাবে বুঝবো? আমি এবার মিল বিন্যাসে চলে যাচ্ছি। এখানে দেখো, এই লাইন থেকে শুরু করি। তোমার তরঙ্গ ভঙ্গে বর্ণতার হয়েছে পাণ্ডুর। এই লাইনের শেষে দেখো র আছে। এই র কে আমি মনে মনে ক ধরলাম। এবং দ্বিতীয় লাইনে আছে, সংগ্রামী মানুষ তবু দুই তীরে চালায় লাঙ্গল। এখানে ল আছে, এই লটাকে আমি মনে মনে খ ধরলাম। আমরা এই প্রথম র কে মনে মনে ক ধরেছি এবং দ্বিতীয় লাইনের ল কে মনে মনে খ ধরেছি। তাহলে দেখো এটার মিল বিন্যাস। তাহলে এটা ক লিখলাম এখানে, এটা খ। আবার র পেয়েছি, র প্রথম লাইনে ছিল, তাহলে র কে আমরা কি বলবো? ক। তাহলে আমরা প্রথমে ক, খ, ক। আবার এখানে ল আছে, ল কে আমরা কোথায় পেয়েছিলাম? খতে। তাহলে কি পাচ্ছি আমরা? ক, খ, ক, খ। তারপরে আমরা যদি দন্ত ন কে গ ধরি, দেখো এখানে যদি গ বললাম, গ, এটাকে আবার খ ধরলাম, খ, গ, খ, গ। একইভাবে এখানে আমরা র পেয়েছি, র পেয়েছি, এখানে ঘ ধরতে পারি, ঘ, ঘ। এখানে উ ধরতে পারি, ঘ, উ, ঘ। এই যে এখানে র। আবার এইভাবে আমাদের মিল বিন্যাস আমরা বুঝি না যে ক, খ, ক, খ কিভাবে এলো, বা ক, খ, ক, খ, গ, খ কিভাবে এলো আমরা জানি না। ওই তাদের জন্য আমি সংক্ষেপে আরেকটু বলি তোমাদের বুঝতে যাদের সমস্যা হচ্ছে। আমাদের প্রত্যেকটা লাইনের যে শেষের যে অক্ষরটা থাকে, সেই শেষ অক্ষরকে মনে মনে ক ধরবো, এবং ওই কর সাথে ওইটাকে যদি ক ধরি, ওই কর সাথে ওই অক্ষরের সাথে মিল আছে কোনটা সেটাকে আমি আবার ক ধরলাম, এবং পরবর্তী লাইনে যে অক্ষরটা আছে সেটাকে যদি খ ধরি, ওই একই অক্ষর নিচে যে লাইনটা আছে সেখানে আমরা খ ধরবো। এইভাবে যদি ধরি তাহলে আমাদের যে মিল বিন্যাসটা আছে, উপরে দেখো আমরা যে মিল বিন্যাসটা পেয়েছি, ক, খ, ক, খ, গ, খ, গ, ঘ, গ, ঘ, উ, ঘ। এই মিল বিন্যাসটা আমরা পেয়ে যাবো আমরা যদি মনে মনে ধরি। এবার অনেকে বলে আমি ক ধরবো না, আমি চ ধরলাম, ছ ধরলাম, বা অন্য কোনো একটা সংখ্যা ধরলাম, বা অন্য কোনো একটা ব্যঞ্জন ধরলাম। এটা তোমরা যে যা খুশি ধরতে পারো, কিন্তু মিল বিন্যাস যেন ঠিক থাকে। মিল বিন্যাস যেন ঠিক থাকে। এই যে এখানে ক, কেন এখানে ক লেখা হয়েছে? কারণ এই লাইনের শেষে ধরো র আছে, এই জন্য এটাকে ক বললাম। এবার খ, খ ধরা হয়েছে, এই লাইনে ল আছে, তাহলে এটাই ছিল, কতে ছিল র, এবং 3 নাম্বার লাইনেও র। তাইলে প্রথম লাইনে র পেয়েছি, 3 নাম্বার লাইনে র পেয়েছি, দ্বিতীয় লাইনে আমরা খ পেয়েছি, এইবার চতুর্থ লাইনে আবার খ পেয়েছি। ঠিক একই ভাবে এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো সংখ্যা ধরতে পারো। এখানে যে ক, খ, ক ধরবো এটা তোমাদের ইচ্ছা, তোমরা এটা বাদে চ, ছ ধরতে পারো, বর্গীয় জ, ঝ। কিন্তু তোমাদের যেন মিল বিন্যাস ঠিক থাকে, মানে যে লাইনের শেষে যে অক্ষরটা রয়েছে সেই লাইনের শেষে সেই অক্ষরটাকে আমরা কাউন্ট করব। এই ছিল আমাদের কবিতা, পদ্মা কবিতা। এবার আমরা পদ্মা কবিতার খুঁটিনাটি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানবো। পদ্মা কবিতার গুরুত্বপূর্ণ কিছু তথ্য। পদ্মা কবিতাটি নদী কেন্দ্রিক কবিতা। পদ্মা কবিতাটি নদী কেন্দ্রিক কবিতা। কবিতায় প্রকাশ পেয়েছে পদ্মার দুটি রূপ, ভয়ঙ্কর ও কল্যাণময়ী। আমি বলেছিলাম একটি ইতিবাচক দিক আর একটি নেতিবাচক দিক। তাহলে কি পাচ্ছি? পদ্মা কবিতার দুইটি রূপ পাচ্ছি, একটা ভয়ঙ্কর এবং অপরটি কল্যাণময়ী। নদী ও সমুদ্র পথে ডাকাতি করে জলদস্যু।
জলদস্যুরা কোথায় ডাকাতি করে? নদী ও সমুদ্র পথে। হারমাদ কে বা কারা? হারমাদ হলো পর্তুগিজ জলদস্যু। হারমাদ শব্দটির উৎস ভাষা কোনটি? স্প্যানিশ। হারমাদ শব্দটির উৎস স্প্যানিশ ভাষা। সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে কি চালায়? লাঙ্গল চালায়। সংগ্রামী মানুষ পদ্মার দুই তীরে লাঙ্গল চালায়। সবুজের সমারোহে জীবন পায় সম্বল। সবুজের সমারোহে জীবন কি পায়? সম্বল খুঁজে পায়। পদ্মার দুই তীরে উর্বর হয়েছে কিসের আশীর্বাদে? পলির আশীর্বাদে। পদ্মার দুই তীরে উর্বর হয়েছে কিসের আশীর্বাদে? পলির আশীর্বাদে। পদ্মা কবিতার মিল বিন্যাস ক খ ক, খ গ খ, গ ঘ গ, ঘ উ ঘ, উ উ। এটা তোমরা নিজেদের মতো করতে পারো, এটা তোমাদের ইচ্ছা, নিজেদের মতো করতে পারো। ঢের সমুদ্রের স্বাদ পেয়েছে কে? জলদস্যু। পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে? পদ্মা কবিতায় জীবনের পথে পথে কি কুড়ানোর কথা বলা হয়েছে? অভিজ্ঞতা কুড়ানোর কথা বলা হয়েছে। পদ্মা দেখে কেঁপেছে জলদস্যু। কোন জলদস্যু? পদ্মা দেখে কেঁপেছে কোন জলদস্যু? দুরন্ত হারমাদ। পদ্মার চরে ফসল ফলিয়েছে কারা? নির্ভীক জোয়ান। পদ্মার চরে ফসল ফলিয়েছে কারা? নির্ভীক জোয়ান। তারপর দেখো, বর্ষার পদ্মার স্রোতে ভেসে গেছে কি? সাজানো বাগান। সাজানো বাগান। বর্ষায় পদ্মার স্রোতে ভেসে গেছে সাজানো বাগান। এই ছিল আমাদের আজকের পদ্মা কবিতা খুঁটিনাটি বিষয়। আশা করি তোমাদের বুঝতে সমস্যা হয়নি। আহ আমাদের পদ্মা কবিতায় আমরা প্রথম আগেও বলেছি আর একবারও বলি, পদ্মা কবিতার মূল ভাব এটা হলো আমাদের পদ্মা যে একটা নদী আছে, বাংলাদেশের জাতীয় নদী, প্রধান নদীগুলোর মধ্যে একটি। আহ এই পদ্মা কবিতার যে দুইটি ভয়াল রূপ আছে, একটি ইতিবাচক এবং একটি নেতিবাচক। এই আশীর্বাদ এবং অভিশাপ এই দুইটিকে নিয়েই আহ কবি মানুষ তার ধারণা যে পদ্মাবাসী তাদের যে জীবন আহ শেকড়ের টানে যে থাকা, এই শেকড়ের টানে কবি আহ তাদের বুঝিয়েছেন শেকড়ের টানে নদী এবং ওই সকল আহ উপবাসীদের যারা পদ্মাবাসী তাদের যে একটা শেকড়ের টান বা মাটির টান, সে মাটির টানে তারা থেকে যায় এবং থেকে যে কি পাচ্ছে এবং নদীতে কি হচ্ছে, নদীর রূপটা কি, নদীর রূপ এবং জনজীবন। এই পুরো কবিতায় আমরা পাচ্ছি পদ্মা নদীর রূপ এবং পদ্মার জনজীবন সম্পর্কে। আশা করি তোমাদের বুঝতে কারো সমস্যা হয়নি। এই ছিল আমাদের আজকের পদ্মা কবিতা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।